অধ্যায় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে 2 নম্বর ক্লাস। প্রয়োজনীয় বেসিক বিষয়ে নিয়ম কানুন আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, এই জন্য আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখো। ফ্রম দি ফলোইং ইনফরমেশন অফ বিশাল সেন্টার লিমিটেড ফিওরকাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। বিশাল সেন্টার লিমিটেডের নিচের তথ্যগুলো থেকে কার্যকরী মূলধন বাহির করার প্রয়োজন। আগে একবার প্রশ্নটা পড়ে নেই। অ্যানুয়াল এক্সপেক্টেড সেলস টাকা 1,80,000, যে বার্ষিক আশানুরূপ বিক্রয়ের পরিমাণ 1,80,000 টাকা। এলিমেন্টস অফ কস্ট, ব্যয়ের উপাদান আছে এখানে এজ পার্সেন্টেজ অফ সেলস। এই ব্যয়ের উপাদানগুলা সেলসের উপর শতকরা হারে বাইর করতে হবে। যেমন মেটেরিয়াল 50%, 50% বলতে 1,80,000-এ 50% মেটেরিয়াল, 1,80,000-এর 25% ডিরেক্ট লেবার আর 15% ওভারহেড। প্রফিট হচ্ছে 10%। র মেটেরিয়ালস ইন স্টোর এভারেজ 1 মান্থ, কাঁচামাল স্টোরে মজুদ থাকে গড়ে 1 মাস। ওয়ার্ক ইন প্রোগ্রেস এভারেজ 2 মান্থ, চলতি কার্য 2 মাস থাকে। ফিনিশ গুডস রিমাইন ইন স্টোর এভারেজ 2 মান্থ, তৈরি পণ্য এটাও 2 মাস। ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স এভারেজ 1.5 মান্থ, যে পাওনাদারের সময়সীমা পাওনাদারকে পরিশোধ করা হয় 1.5 মাসের মধ্যে। লেগ ইন পেমেন্ট অফ ওয়াইজেস অ্যান্ড ওভারহেডস এভারেজ 1 মান্থ। তো মজুরি এবং ওভারহেডের টাকা এটা পেমেন্ট করতে হয় 1 মাসের মধ্যে। মিনিমাম ক্যাশ ব্যালেন্স অফ টাকা 25,000, তো এটা তো ক্যাশ ইন হ্যান্ড is expected to be maintained. It is assumed that production is carried on evenly throughout the year and wages and overhead accrued similarly. ধরে নাও যে প্রোডাকশন প্রতি বছরই সমান হারে হয় আর মজুরি ওভারহেড এটা সমান হারে বকেয়া থাকে। এখন বর্তমান অঙ্কটা একটু ভিন্ন ধরনের। কিছু অঙ্কের মধ্যে আগের অঙ্কের মধ্যে আমরা দেখেছি যে প্রতি ইউনিটের ব্যয়টা দেওয়া থাকে, কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে সরাসরি টোটাল টাকাটাই দিয়ে দিছে। এখন টোটাল টাকা দিয়ে দিছে যে মেটেরিয়াল এত টাকা, ডিরেক্ট লেবার এই 1,80,000-এর 50% মেটেরিয়াল, 1,80,000-এর 25% হচ্ছে লেবার, ওভারহেড 15%, এই তিনটাই তো আমার প্রয়োজন। এখন একটা বিষয় আগে বোঝার চেষ্টা করো, আমরা যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এটা তৈরি করি এই সূত্রটার মাধ্যমে, তাই তো? তো এই জায়গায় যদি আমি র মেটেরিয়ালসটা নিয়ে আসি, র মেটেরিয়াল যদি নিয়ে আসা হয়, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট আর পার ইউনিট কস্ট এই দুইটা যদি গুণ করা হয়, তখন র মেটেরিয়ালের টোটাল টাকাটা কিন্তু চলে আসে। যেমন ধরো আমি এখানে লেবারের টাকাটা নিয়ে আসলাম, তো লেবারের বাৎসরিক কী পরিমাণ উৎপাদন করা হয়েছে এটাকে প্রতি ইউনিটের ব্যয় দ্বারা যদি গুণ করা হয়, ধরে নিলাম উৎপাদন করা হয়েছে 10,000 ইউনিট, প্রতি ইউনিট 2 টাকা করে, তাহলে টোটাল লেবার হচ্ছে 20,000 টাকা। এই টোটাল লেবার 20,000 টাকা যেটা আমি এখানে বাইর করলাম, এইটাই কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া আছে টোটাল, মানে টোটাল আমি বাইর করতে পারবো। টোটাল আমি যেহেতু বাইর করে নিয়েছি, তাহলে এইটার মধ্যে প্রোডাকশনও আছে, পার ইউনিট কস্টও আছে। বিষয়টা কি ক্লিয়ার? এটার মধ্যে প্রোডাকশনও আছে, পার ইউনিট কস্টও আছে এই টোটাল টাকাটার মধ্যে। তাহলে কী প্রয়োজন? ক্রেডিট পিরিয়ডটা প্রয়োজন, আর দিন হলে দিন দ্বারা, মাস হলে মাস দ্বারা, সপ্তাহ হলে সপ্তাহ দ্বারা ভাগ করাটা শুধু প্রয়োজন। বর্তমান অঙ্কের মধ্যে এই জায়গায় যে পার্সেন্টেজের টাকাগুলো আমি বাহির করব, তো এটার মধ্যে প্রোডাকশনের এবং প্রতি ইউনিটের ব্যয় দুইটা কিন্তু অন্তর্ভুক্ত থাকে। এখন বাকিটা আমি অঙ্কের সমাধানে তোমাদেরকে বোঝাতে চাই, সকল শিক্ষার্থীরা লক্ষ্য করো। তো প্রথম ওয়ার্কিংটা আমরা করে নিব, যেগুলোর টাকাটা আসলে কি পরিমাণ হয়। এখানে বিক্রয়ের টাকা 1,80,000, মেটেরিয়াল হলো 1,80,000-এর 50%,
লেবার 25%, ওভারহেড 15%। এই টাকাটা আমি এখানে বাইর করে নিচ্ছি। তো এটা কোস্ট শিটের অন্তর্ভুক্ত, যার কারণে এখানে লেখা হয়েছে। তো মেটেরিয়াল আছে এখানে 1,80,000-এর 50%। 1,80,000-এর 50% টাকা হবে কত? 90,000 টাকা। 1,80,000-এর ডিরেক্ট লেবার হবে 25%। 1,80,000-এর 25%, এটা হবে 45,000 টাকা। ওভারহেড 1,80,000-এর 15%, এটার টাকা হবে 27,000 টাকা। যোগ করে নিলে টোটাল কোস্ট, এখানে চাইলে আমরা যোগ করে নিতে পারি, টোটাল কোস্ট 1,62,000 টাকা। আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন আমি যেটা তোমাদের বলতে চাই যে র মেটেরিয়াল টাকা 90,000, ডিরেক্ট লেবার 45,000। কোনো একটা ব্যবসার মধ্যে, কারখানাতে যদি 10,000 ইউনিট উৎপাদন করা হয়, 10,000 ইউনিট উৎপাদন বা 10,000 ইউনিট উৎপাদন করার জন্য কাঁচামালের ব্যয় ধরো 2 টাকা করে। 10,000 ইউনিট 2 টাকা করে, তো 20,000 টাকা, তাই তো? তো এই 20,000 টাকার মধ্যে র মেটেরিয়ালের প্রতি প্রোডাকশনের পরিমাণ আছে, কী পরিমাণ উৎপাদন আছে, আর প্রতি ইউনিটের ব্যয় আছে, এই টোটাল 20,000 টাকার মধ্যে। অর্থাৎ এই যে টাকাগুলো আমি বাইর করছি, এখানে এনাউল প্রোডাকশন অলরেডি অন্তর্ভুক্ত আছে, প্রতি ইউনিটের ব্যয়ও আছে। বর্তমান যে সূত্রটা আমরা জানি, এনাউল প্রোডাকশনের প্রতি ইউনিটের ব্যয় যদি অন্তর্ভুক্ত থাকে, তো এটা আর নতুন করে লিখতে হচ্ছে না, শুধু ক্রেডিট পিরিয়ড প্রয়োজন। আর বর্তমান অঙ্কের মধ্যে মাস এসব কিছু আছে, তো মাস হলে 12 দ্বারা ভাগ করতে হবে, এতটুকু। তো সবই আমি এই জায়গাতে লিখে নিতেছি। আর ওয়ার্কিং প্রসেস, এখানে আরেকটা বিষয় হচ্ছে ফিনিশ গুডস এবং ডেপ্টরের বেলায় আমরা জানি যে মেটেরিয়াল, লেবার, ওভারহেডের সবগুলোর টাকা 100%ই চলে আসে, আমরা জানি 100% টাকাটাই আমরা নিয়ে আসবো, এটা সবগুলোর যোগফল। আর ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে র মেটেরিয়ালের 100% টাকাই আসে, আর লেবারের টাকা আসে, এখানে আসে 50%, ওভারহেডের 50%। কোথায় থেকে জানলাম? এই যে এখান থেকে, ওয়ার্কিং প্রসেস র মেটেরিয়াল 100%, লেবার 50%, ওভারহেড 50%। ওকে, তো এই জন্য এই ওয়ার্কিংটা আমরা এখানে করে নিতেছি যে র মেটেরিয়াল 100% টাকা, যে 90,000 আছে, 90,000 নিয়ে আসবে, 90,000 টাকা। ডিরেক্ট লেবার এটা হবে 50% টাকা, র মেটেরিয়াল 100%, ডিরেক্ট লেবার হবে 50%। তো ডিরেক্ট লেবার এখানে পেয়েছি 45,000, 45,000-এ 50% হবে 22,500। ওভারহেড এটাও আনতে হয় 50%, ওভারহেড এখানে পেয়েছি 27,000, 27,000-এ 50% 13,500। অতএব ওয়ার্কিং প্রসেসের টাকাটা এখানে চলে আসছে 1,24,000 টাকা, 1,24,000 টাকা। তো 1,24,000 টাকা, এইটা ওয়ার্কিং প্রসেস। তো এখানে কিন্তু প্রোডাকশনও আছে, প্রতি ইউনিটের পার ইউনিট কোস্টও আছে, এনাউল প্রোডাকশন আর পার ইউনিট কোস্ট কিন্তু এখানে অন্তর্ভুক্ত আছে। আমাদের শুধু ক্রেডিট পিরিয়ডটাই প্রয়োজন। ওকে, সমাধানে যাচ্ছি। তো এখানে যদিও নিয়মে আমি আগে র মেটেরিয়াল লিখি নাই, র মেটেরিয়াল তো এখানে আনতেই হবে। আবার এখানে এই জায়গাতে লিখছি কারেন্ট অ্যাসেটসের র মেটেরিয়াল, এটা আসে। তো সবাই লক্ষ্য করো, এই নিয়মটা মেনে যে সম্পদগুলো বর্তমান অঙ্কের মধ্যে আছে আমরা নিয়ে আসবো, র মেটেরিয়াল, ক্যাশ, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, তারপর ডেপ্টর, এই জাতীয় যেগুলো আছে আমরা নিয়ে আসবো। দেখি তো কী কী আছে। শুরুতে র মেটেরিয়ালের এটা নিয়ে আসবো। র মেটেরিয়াল ইন স্টোর এভারেজ 1 মান্থ আমরা ক্যালকুলেশন করেছি। এটা আমি আবারও তোমাদের দেখাচ্ছি যে র মেটেরিয়াল 90,000, এখানে কিন্তু প্রোডাকশন আর ইউনিট, প্রতি ইউনিটের ব্যয় অন্তর্ভুক্ত, ডিরেক্ট লেবার, প্রোডাকশন, প্রতি ইউনিটের ব্যয় অন্তর্ভুক্ত, ওভারহেড, প্রোডাকশন আর প্রতি ইউনিটের ব্যয় অন্তর্ভুক্ত এখানে। তো এই জন্য র মেটেরিয়াল টাকাটা আমি এইভাবে লিখব।
সবাই লক্ষ্য করো, আমি দেখতে পাচ্ছি র মেটেরিয়াল 90,000 টাকা। তো 90,000 যেহেতু আমি লিখলাম, মানে 90,000 লিখলাম, তার মানে আমি এখানে কি লিখেছি, এনাউল প্রোডাকশনটা লিখেছি, আর পার ইউনিট কস্ট এই দুইটা অলরেডি লেখা হয়ে গেছে। ক্রেডিট পিরিয়ড ওইটা বাকি। আর বর্তমান অঙ্কের মধ্যে তোমরা দেখো, সম্পূর্ণ অঙ্কের মধ্যে শুধু মাসে দেওয়া, সপ্তাহে দেওয়া নাই, দিনেও দেওয়া নাই, তাহলে মাস অর্থাৎ 12 দ্বারা ভাগ করতে হবে। তো র মেটেরিয়াল এটা 1 মান্থ, তো 1 দ্বারাই গুণ হবে যেহেতু মাসে লিখতেছি। আগে সপ্তাহে লিখেছিলাম তাই 4 দ্বারা গুণ করছিলাম, 1 মাস সমান 4 সপ্তাহ, এই জন্য এখানে দিয়ে দিলাম 1। আর নিচে হবে 12, সব সময় নিচে 12ই হবে। 90,000 আর একে গুণ করো, 12 দ্বারা ভাগ করো, এখানে উত্তরে 7,500 টাকাই আসবে। এই তো। আচ্ছা, এখন আসো ওয়ার্ক ইন প্রসেস। অবশ্যই 12 দ্বারা ভাগ। তো ওয়ার্ক ইন প্রসেস এই যে আমি এখানে বাইর করে নিয়েছিলাম, কত বাইর করেছি, 1,24,000। তো 1,24,000-এর মধ্যে এই দুইটা অন্তর্ভুক্ত, আমি আবারও দেখাই, এনাউল প্রোডাকশন আর পার ইউনিট কোস্টটা অন্তর্ভুক্ত, সিপিটা প্রয়োজন, মান্থ এটা প্রয়োজন, ঠিক আছে। তো ওয়ার্ক ইন প্রসেস এটা বলা হয়েছে 2 মাস, সিম্পল। ওকে, তো আমি এখন ওয়ার্ক ইন প্রসেস 1,24,000 লিখলাম, মানে হচ্ছে আমি এনাউল প্রোডাকশন আর এই পার ইউনিট কোস্ট লিখে ফেলেছি। এখন এটা 2 মাসের জন্য, তাই 2 দ্বারা গুণ করলাম, উপরের মানগুলা গুণ করে 12 দ্বারা ভাগ করো, উত্তরে আসবে এখানে 21,000। এবার ফিনিশ কোর্স। ফিনিশ কোর্স এখানে কিন্তু সবগুলাই 100% টাকাটাই চলে আসছে, সবগুলাই 100%। তো আমি এখন একটা কাজ করি, এই পুরোটা 100% নিলে তো যোগফল 1,62,000 হবে, এটাই আমি নিয়ে আসবো। তো 1,62,000 এখানে নিয়ে আসতেছি, নিচে 12 হবে। আর ফিনিশ কোর্স নিয়ে এখানে তথ্য কি আছে, এটা 2 মাস থাকেই যে, তো 2 দ্বারা গুণ করো, 1,62,000-কে 2 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ করলে এখানে হবে 27,000 টাকা। আশা করছি এতটুকু বুঝতে পেরেছ। তারপরে ডেপ্টর, বর্তমান অঙ্কের মধ্যে আমি দেনাদার নিয়ে কোনো তথ্য পাচ্ছি না, না থাকলে নাই, তবে ডেপ্টর হবে এখানে 0। তারপর ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড চাইলে তুমি আগেই আনতে পারো, পরেও আনতে পারো, সমস্যা নাই। ক্যাশ ব্যালেন্স 25,000, ক্যাশ ইন হ্যান্ড 25,000 এখানে আনা হলো। সবগুলো যোগ করে নিলে টোটাল কারেন্ট অ্যাসেটস আমরা এখানে পেয়ে যাব 80,500 টাকা। 80,500 টাকা টোটাল কারেন্ট অ্যাসেটস। এখন কারেন্ট লাইবিলিটি বিক করতে হবে, লাইবিলিটি এই ক্রেডিটর্স, লেবার, ওভারহেড এগুলা। তো ক্রেডিটর্সের বেলায় এখানে দেখো, এই ক্রেডিটর্সের বেলায় র মেটেরিয়ালের টাকাটা আনতে হয়। তো র মেটেরিয়াল বর্তমান অঙ্কের মধ্যে 90,000, প্রোডাকশন আর পার ইউনিট কস্টে আমি পেয়েছি। আর লেবার পেয়েছি কত, 45,000 পেয়েছি। লেবারের টাকা, ওভারহেডের টাকা। আরেকবার আমরা তথ্যটা দেখি, এই ক্রেডিটরের বেলায় র মেটেরিয়ালের টাকা আনতে হয় 90,000, আমি আনবো। আর লেবারের টাকা, ওভারহেডের টাকাটা নিয়ে আসবো। সুতরাং এই জায়গার মধ্যে লিখে নিলাম। ক্রেডিটর্স, এটা তো র মেটেরিয়ালের টাকাটা আনতে হয়, তাহলে 90,000 লিখলাম, মানে প্রোডাকশন আর পার ইউনিট কস্ট লেখা শেষ। এখন ক্রেডিট পিরিয়ড লিখতে হবে, 12 দ্বারা ভাগ করতে হবে। এটা ক্রেডিট পিরিয়ড কত আছে, ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স, এটা 1.5 মাস। তো 1.5 মাস মানে কি 1.5, 1 মাস হলে 1 দিতাম। উত্তরে দেখো কত আসে, উপরের মানগুলা গুণ করো, নিচের 12 দ্বারা ভাগ করো, ক্যালকুলেটারে তুমি পাবে 11,250 পেয়ে যাবে। এবার ওয়েজেসের বেলায়, ওয়েজেস আমরা দেখেছি এখানে এসে 45,000, 12 দ্বারা ভাগ করো। তো ওয়েজেস নিয়ে তথ্য, ওয়েজেস ওভারহেড এটা কিন্তু 1 মাস করে, ওকে, 1 দ্বারা গুণ করো। এখন এটার মান ক্যালকুলেটারে পাবেন 3,750। ইন্টারেস্টিং ম্যাথ। ওভারহেডের মান আমরা পেয়েছি কত, 27,000। 27,000 লিখা মানে হচ্ছে
অ্যানুয়াল প্রোডাকশন পার ইউনিট কস্ট লেখা শেষ। এটা কিন্তু 1 মাস করেছিল। 12 দ্বারা ভাগ করো, উত্তরে পাবে 2250। টোটাল কারেন্ট লাইবিলিটিস এই তিনটা যোগ করলে 17,250 হবে। উপরের টাকা থেকে এটা বিক করতে হবে, বিক করলেই আমরা পেয়ে যাব নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে টাকার পরিমাণ হবে 63,250। 80,500 থেকে 17,250 বিক করলে 63,250 টাকা। এটাই হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছ।